আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনি যে দল করেন, যে মত করেন, আপনি যদি সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশের একজন বিবেকবান মানুষ হন, তাহলে আপনি বলতে বাধ্য হবেন, আমি বলছি যে দেশের এই সংকটকালে বিএনপি এখন শাসক দল হিসেবে আবির্ভূত হয়েছে। এই শাসক দলের আওয়ামী লীগের কাছে যাওয়া ছাড়া উপায় নেই, কারণ আওয়ামী লীগের আছে বাংলাদেশের অর্ধেক জনগণ। এই জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে যদি আজকে এই পরিস্থিতি বিএনপি মোকাবেলা না করে, তাহলে বিএনপির কপালে দুঃখ আছে। শুধু দুঃখ বলে একটা দাড়ি দিয়ে বা একটা ফুল স্টপ দিলে হবে না, দুঃখটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। এগুলো আমরা বলছি, আমরা ফিল করছি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও এই কথাগুলো বলবার চেষ্টা করছে। আজকে খুব ভোরবেলা বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ক্রাইসিস গ্রুপ আজ বৃহস্পতিবার ভোরে বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি অলাভজনক বৈশ্বিক বেসরকারি নীতি গবেষণা প্রতিষ্ঠান। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। আমরা বলতেই পারি যে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড় আসতে চলেছে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজির এই প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর বিশ্লেষণ। গত 12 ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের ইতিহাসের এক বিশাল মাইল ফলক হলেও বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে পথ কতটা পিচ্ছিল এই প্রতিবেদনে সেটি উঠে এসেছে। এবং কেন বলা হচ্ছে টিকে থাকতে হলে বিএনপিকে হয়তো আওয়ামী লীগের শরণাপন্ন হওয়া বা সমঝোতার পথে হাঁটতেই হবে, এছাড়া কোনো পথ খোলা নেই। আজকের ভিডিওতে আমরা আইসিজির পুরো প্রতিবেদনের আলোকে দেখতে চাই যে আমাদের কথার সাথে আইসিজির কথাটা কতটা মিলছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের বাংলাদেশের নতুন সরকার কাজে নেমে পড়েছে শীর্ষক প্রতিবেদনে পরিষ্কার বলেছে, 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল এই সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা। 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে একটি শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়েছে। যদিও সহিংসতা ও বাধার আশঙ্কা ছিল, কিন্তু তারপরেও একটি ভোট অনুষ্ঠিত হয়েছে। আইসিজি বলছে এই সরকারের প্রতি জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, তবে প্রশ্ন উঠছে সক্ষমতা নিয়ে। আইসিসি যদিও বলছে এই সরকারের উপর জনগণের শক্তিশালী সমর্থন বা ম্যান্ডেট রয়েছে, ওই অর্থে আমরা কাগজে কলমে কি দেখাচ্ছি, কাগজে কলমে ভোট হয়েছে, ভোটের উপস্থিতি হয়েছে এবং এই সরকারের যে দলটি বিএনপি, সেটা বেশ বড় ধরনের একটা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখানে কে অংশগ্রহণ করলো না করলো সেটি বিবেচনায় নেয়নি আইসিজি। তার প্রেক্ষিতেই বলছে যে সমর্থন এবং ম্যান্ডেট রয়েছে। তবে প্রশ্ন উঠছে, এই যে জনসমর্থন ম্যান্ডেট রয়েছে, এই সরকারের সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন উঠছে। বিএনপির অতীত কর্মকাণ্ডের কারণে অনেকের মনেই সংশয় আছে, তারা কি জনগণের এই বিশাল প্রত্যাশা পূরণ করতে পারবে। অতীত কর্মকাণ্ড মানে অতীতের বিতর্কিত বলতেও প্রায় 2 দশক আগের সর্বশেষ বিএনপির শাসন 2001-06 আমলকে মানুষ বিবেচনায় নিচ্ছে যে বিএনপি কি এই জনপ্রত্যাশা পূরণ করতে পারবে। এবং আজকে ভঙ্গুর দেশ এক প্রকার, আজকে যদি বলেন যে আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ পরবর্তী যে ভঙ্গুর বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সবকিছু নতুন করে গড়ে তুলতে হচ্ছিল। আজকেও কিন্তু আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। এগিয়ে গিয়ে এই যে মাঝখানে যে ইউনূসের শাসনটি, এই শাসনটি আমাদেরকে বহু পিছিয়ে দিয়েছে। এই অর্থে আজকে যদি 72-এর সাথে তুলনা করেন, 72-73-এর সাথে, তার চাইতে কোনো অংশে কম না। এই ভঙ্গুর দেশটাকে কি বিএনপি গড়তে পারবে, এটা জনমনের প্রশ্ন এবং আইসিজি এই প্রশ্নটা তুলছে। এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক নানা রকম ক্রাইসিস যুক্ত হয়েছে এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে। নতুন সরকারের শপথ নেওয়ার 2 সপ্তাহের মধ্যেই শুরু হওয়া ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাত বাংলাদেশের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।
আইসিজির মতে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল বাংলাদেশের অর্থনীতি এখন চরম ঝুঁকিতে। জ্বালানির দাম বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হবে বিএনপির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। ইউনূস সরকারের আমলের অব্যবস্থাপনা কাটিয়ে উঠে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে না পারলে জনসমর্থন ধরে রাখা কঠিন হয়ে পড়বে। আইসিজির প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। শেখ হাসিনা পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে মাত্র 6টি আসন পেয়েছে, তাও জামাতের সাথে সমঝোতা করে। অথচ জামাত তাদের ইতিহাসের সেরা একটা আর্টিফিশিয়াল ফল করেছে। এখন প্রশ্ন হলো, আন্দোলনের জুলাই সনদের আমূল সংস্কারের দাবিগুলো বিএনপি কতটা বাস্তবায়ন করবে? এই প্রতিবেদনে বলা হয়েছে কিছু সুদূর প্রসারী পরিবর্তনের বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে, যা ভবিষ্যতে অস্থিরতা তৈরি করতে পারে। এই প্রতিবেদনে খুব উল্লেখযোগ্য একটি বিষয়, এই নানা বিষয়ের চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? আইসিজি বলছে আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল এবং তাদের একটি বিশাল সমর্থন ভিত্তি রয়েছে। তাই দলটিকে স্থায়ীভাবে রাজনীতি থেকে দূরে রাখা বাস্তবসম্মত নয়, বরং এতে অস্থিরতা ও সহিংসতার ঝুঁকি বাড়বে। প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে বিএনপি সরকারের উচিত হবে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করা। তবে শর্ত হলো নেতৃত্বে পরিবর্তন। এটি যদিও আইসিজি বলছে, কিন্তু এটা আওয়ামী লীগের জন্য কতটা গ্রহণযোগ্য সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে আইসিজি এমনটা বলছে যে জনরোষ আছে, আইনি দণ্ড রয়েছে। এখন আজকের বাংলাদেশে এতদিন পরে এসে তার বিরুদ্ধে কি জনরোষ আছে, কতটা জনরোষ আছে এবং আইনি দণ্ডটাও প্রশ্নবিদ্ধ দণ্ড। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ড, এই ট্রাইব্যুনালটাই তো প্রশ্নবিদ্ধ। সেই ট্রাইব্যুনালের দণ্ড কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে প্রশ্ন আছে। আইসিজি মনে করে যদি শেখ হাসিনার পরিবর্তে সজীব ওয়াজেদ জয় বা অন্য কেউ নেতৃত্বে আসেন এবং দলটি যদি অতীতের ভুলের দায় স্বীকার করে, তবেই তাদের বৈধতা ফিরে পাওয়া সহজ হবে। অতীতের ভুল কি ভুল? জুলাই আগস্টে ওই যে রাষ্ট্রকে রক্ষা করা, এটা কোনো ভুল না। আইসিসির এই কথার সাথে অন্ততপক্ষে আমরা একমত নই। জুলাই আগস্টে শেখ হাসিনা, আওয়ামী লীগ, সেই সরকার ছিল রাষ্ট্র, আর রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী সংগঠন বলি, ব্যক্তি বলি, তারা সংগ্রাম করেছে। একটা পর্যায়ে রাষ্ট্রেরও অনেক অর্গান ওই তাদেরকে সমর্থন দিয়েছে। সেনাবাহিনীর কথা যদি বলেন, সমর্থন দিয়েছে। এখানে ভুলের কিছু নেই। হ্যাঁ, আওয়ামী লীগের 16 বছরের শাসনে যদি কিছু ভুল থাকে, সেটার জন্য অবশ্যই ভুল স্বীকার করতে হতে পারে যে আমরা ভুল করেছি, আমাদের এখানে দুষ্ট লোক এসে দুষ্টুমি করেছে, গুপ্ত জামাত শিবির এসে ঢুকে নানা রকম অপকর্ম করেছে, আমরা বুঝতে পারিনি, ভবিষ্যতে আমরা দেশ চালাবো, এগুলো মাথায় নিয়ে এগুলো কথা বলতেই পারেন, বলা হতেই পারে। এর বাইরে আইসিজি একটি অত্যন্ত সংবেদনশীল দিকে আঙ্গুল তুলেছে। অন্তর্বর্তীকালীন সময় থেকে শুরু করে এই পর্যন্ত হাজার হাজার আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে অনেক ক্ষেত্রে ভিত্তিহীন মামলা হয়েছে। অনেকে 18 মাসের বেশি সময় ধরে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। ক্রাইসিস গ্রুপের স্পষ্ট আহ্বান, বিএনপি সরকারকে এই মামলাগুলো পর্যালোচনা করতে হবে। বিচার বিভাগকে যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না করা হয় তা নিশ্চিত করতে হবে। এমনকি দলের ভেতরকার বা ডানপন্থী জোটের চাপ থাকলেও বিএনপিকে উদারতা দেখাতে হবে, যাতে দেশ অস্থিতিশীল না হয়। প্রতিবেদনের শেষ অংশে বলা হয়েছে, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন দূর করা এখন বিএনপির অগ্রাধিকার হওয়া উচিত। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের সাথে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অভ্যন্তরীণ ক্ষেত্রে পুলিশ বাহিনীর পুনর্গঠন এবং উগ্রবাদ বা রোহিঙ্গা সংকটের মতো ঝুঁকি মোকাবেলায় বিএনপিকে কঠোর হতে হবে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এই প্রতিবেদনটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে জয়ী হওয়ার চেয়ে রাষ্ট্র পরিচালনা এবং স্থিতিশীলতা বজায় রাখা অনেক বেশি কঠিন।
বিএনপি কি পারবে আওয়ামী লীগের বিশাল জনবলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে বা সমঝোতায় এনে একটি শান্ত বাংলাদেশ গড়তে, নাকি রাজনৈতিক প্রতিহিংসা দেশটিকে আবার অন্ধকারের দিকে ঠেলে দেবে? এখন এটি দেখার বিষয় যে বিএনপির শুভবুদ্ধির উদয় হয় কিনা, এবং শুভবুদ্ধির উদয় হয়ে সত্যিকার অর্থে একদম নির্মোহভাবে বলছি যে এই মুহূর্তে বিএনপির আওয়ামী লীগের কাছে যাওয়া ছাড়া, আওয়ামী লীগের শরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই। আওয়ামী লীগকে বলা যে আপনারা আসেন, রাজনীতি করেন, কিন্তু কোনো সহিংসতা করবেন না। আওয়ামী লীগ, আমি যতদূর মনে করি এই মুহূর্তে এটিও মেনে নেবে। আওয়ামী লীগ প্রয়োজনে 5 বছরের জন্য অপেক্ষা করবে, যে পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করবে তারা নিজেরা, যদি তারা রাজনীতিতে সুযোগ পায়, রাজনীতি করার সুযোগ পায়। বিএনপির একান্তভাবে উচিত আওয়ামী লীগের সাথে নিয়ে সেই রাজনীতির সুযোগ দেওয়া। আওয়ামী লীগ বিএনপির জন্য ক্ষতির কারণ হবে না, ক্ষতির কারণ হবে বিএনপি যাদের নিয়ে এখন চলছে সেই জঙ্গি গোষ্ঠী। কারণ তাদের জুলাই আগস্টে যে লক্ষ্য ছিল আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাদের সরকার, তাদের সেই সরকার গঠিত হয় নাই, যার কারণে পতনের নানা রকম পরিকল্পনা তারা সাজাচ্ছে বিএনপির পতনের, বিএনপিকে আউট করে দেওয়ার, বিদায় করে দেওয়ার। যে পথে আমি গতকালকে একটা ভিডিও করেছি যে পথে আওয়ামী লীগকে বিদায় করে দিয়েছে সেই পথে বিএনপিকে বিদায় করে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে। আমি বিএনপি প্রধান তারেক রহমান এবং বিএনপির নীতি নির্ধারকদের বলবো যে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করুন। এখনই সময় আওয়ামী লীগের শরণাপন্ন হন, আওয়ামী লীগকে সাথে নিয়ে আসুন। ওই জঙ্গি গোষ্ঠী যতই বাধা দিক, যদি বাধা দিতে আসে তাদেরকে দমন করুন। এছাড়া কিন্তু আপনাদের বাঁচার উপায় নেই। বাঁচতে হলে আওয়ামী লীগকে সাথে নিয়ে বাঁচুন, দেশকে সাথে নিয়ে বাঁচুন। আর যদি মরতে চান আপনারা মরুন, দেশকেও মেরে ফেলবেন। এখন কি করবেন এটি আপনাদের বিষয়। এই তাহলে নতুন বন্দোবস্তে নতুন ধরনের সাংবাদিকতা, যেখানে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই বাঘা বাঘা প্রকাশক এবং সম্পাদকদের গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অভয় নিয়ে আসতে হচ্ছে যে তিনি হস্টাইল হবেন না। আর হস্টাইল হবেন কেন? মাহফুজ আনাম তো বলেই রেখেছেন, ভুল হলে যাতে সরকার তাকে ভুল ধরিয়ে দেন, তারা সাথে সাথে সেটা সংশোধন করে নেবেন। এমন কথা শোনা যে সম্পাদকেরা আছেন এতটাই অনুগত এবং সমর্থক, সাংবাদিকেরা থাকলে সরকারের সঙ্গে আসলে হস্টাইলিটি হবেই বা কেন? বাংলাদেশে শেখ হাসিনার সময়ে শেখ হাসিনার গণভবনের সংবাদ সম্মেলনে কোন কোন সম্পাদক দাওয়াত পান, কোন কোন সম্পাদক দাওয়াত পান না, কে কিভাবে প্রশ্ন করেন, সেটা সারা বাংলাদেশে একটা আলোচনা সমালোচনার কেন্দ্রের বিষয় ছিল। কারণ সরাসরি গণভবন থেকে সেই সংবাদ সম্মেলন লাইভ হতো, কাজেই চেহারাগুলো চিনে নেওয়া যেত এবং কারা কি প্রশ্ন করেন, কিভাবে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন, সেসব খুব স্পষ্ট হয়ে উঠত। এ দফায় নতুন বন্দোবস্তে পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রথিতযশা সম্পাদকেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের, তার দরবারে যাওয়ার একটা নতুন রকমের ব্যবস্থা করে নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাদেরকে কথা দিয়েছেন যে প্রতি 3 মাসে নাকি তিনি একবার বাংলাদেশের সম্পাদকদের সঙ্গে বসবেন। নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, নোয়াব, এই সংগঠনের সদস্য সম্পাদক প্রকাশকেরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এই যে নোয়াবের সদস্য হিসেবে প্রথম আলো, ডেইলি স্টার, মানব জমিন, বণিক বার্তা, সমকাল, ফিনান্সিয়াল এক্সপ্রেস, সংবাদ সহ বাংলাদেশের বাঘা বাঘা পত্রিকার সকল পত্রিকার সম্পাদকেরাই মোটামুটি উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরে। এবং যেহেতু ওই দরবারে সম্পাদকদের সঙ্গে তার কি আলাপ সালাপ হচ্ছে সে বিষয়টা লাইভ টেলিকাস্ট করা হচ্ছে না, কাজেই ধারণা করা যায় মন খুলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করতে পেরেছেন সম্পাদকেরা। মতিউর রহমান, মাহফুজ আনাম, তারা তো একরকমের লাইন ধরেই ছিলেন, কারণ এখন যিনি প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশের দুর্নীতির কেন্দ্র, মানে বাংলাদেশের সকল দুর্নীতির বরপুত্র তিনি,
তার সে নাম বা দুর্নাম বলি কিংবা তার যে খাম্বা তারেক পরিচিতি, এই সব কিছুর পেছনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন প্রথম আলো ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আর মতিউর রহমান। সে সময় এসব শিরোনাম তারা ছেপেছিলেন ১/১১ সরকারের সময় যে খালেদা জিয়ার সম্মতিতে নাকি তারেক রহমান এবং বাবর গিয়াসউদ্দিন আল মামুন মিলে বসুন্ধরা গ্রুপের কাছে ১ কোটি টাকা চাঁদা চেয়েছে। তারেক রহমান, গিয়াসউদ্দিন আল মামুন, বাবর মিলে নাকি একটা ভয়াবহ দুর্নীতির চক্র গড়ে তুলেছেন। হাওয়া ভবনের গল্প তো তাদের পত্রিকা পড়েই জানা। এবং সে সময় তারা রীতিমতো লিখে বসেছিলেন যে তারেক রহমানের মতো দুর্নীতিবাজকে তো গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে, 18 মাস আটকে রেখে যাচ্ছে তাই নির্যাতন করাও জায়েজ বটেই, 2 নেত্রীকে সরিয়ে দিতে হবে। এই ছিল প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের শক্ত অবস্থান ১/১১ সরকারের সময়। ওই ১/১১ সরকারের সময় এই -2 খেলার প্রধান প্রেরণক হয়ে ওঠায় শেখ হাসিনা ক্ষমতায় আসার পরেই এই মাহফুজ আনাম এবং মতিউর রহমানকে যে তার ধারে কাছে ঘেঁষতে দেবেন না সেটা বরাবর পরিষ্কার করেছিলেন। এবং তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বলতেন যে তিনি গণভবনে বা কোনো সরকারি দফতরে প্রথম আলো রাখা পছন্দ করেন না। এভাবে প্রথম আলো ডেইলি স্টারের সঙ্গে তার একটা বিরাট দূরত্ব গড়ে উঠেছিল। প্রথম আলো ডেইলি স্টার এর মধ্যে তাদের সাংবাদিকতা চালিয়ে গেছে বটে, কিন্তু গণভবনে বেচারারা কখনো আমন্ত্রিত হন নাই। কাজেই এ দফায় তারেক রহমান যখন ফিরবেন এবং তার আগে আগে যখন হাদির হত্যাকাণ্ডের জেরে প্রথম আলো ডেইলি স্টারে তাদের বন্ধু মানুষ ইউনূস সাহেবের শাসনামলে গিয়ে ঘন্টার পর ঘন্টা ধরে আগুন জ্বালানো হলো, ভাঙচুর হলো, তখন মতিউর রহমান, মাহফুজ আনামদের এমন শিক্ষা হলো যে তারা তারেক রহমান দেশে আসার আগেই তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির বৈঠকে গিয়ে বলে এলেন যে মতিউর রহমান বললেন বিএনপির সময়েই নাকি মিডিয়া সবচেয়ে স্বস্তিতে ছিল এবং তারা অপেক্ষা করছেন কখন তারেক রহমান আসবেন, এবং মতিউর রহমান বলে বসলেন আরো আগে এলে তারেক রহমান আরো ভালো হতো। মাহফুজ আনাম স্বদেশ প্রত্যাবর্তন কমিটির বৈঠকে গিয়েই বলে এসেছিলেন যে তাদের ভুল হতেই পারে সাংবাদিকতায়, কিন্তু তিনি কথা দিয়ে যাচ্ছেন ডেইলি স্টার সবচেয়ে বেশি ভুল স্বীকার করে, কাজেই তাদেরকে ভুল ধরিয়ে দিলেই তারা ভুল স্বীকার করবেন এবং সংশোধন করে নেবেন। এবং এরপর তারেক রহমান যখন ফিরে এসে দেখা করেছিলেন তখন যে গদগদ ছবি মাহফুজ আনামের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল এবং সেই ছবিতেও তিনি এই যে আর ঘন ঘন যাতে তারেক রহমানের সঙ্গে তাদের বসবার সুযোগ হয় এই আকুতি জানিয়ে এসেছিলেন। এ দফায় বড় বড় এই বাঘা বাঘা সম্পাদকেরা যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন, বিস্ময়কর হলেও সত্য বাংলাদেশে 2 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে, এবং এই যে একটা বিরাট সংখ্যক শিশু হামের টিকা পায় নাই এবং এই ঘটনা মহামারীর আকার নিয়েছে কিনা, এটা কি করে সামাল দেওয়া যাবে, বাংলাদেশের সকল হাসপাতালে হাম আক্রান্ত শিশু গেলে তাদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে কিনা, এ ধরনের কোনো কঠিন আলাপ এই বাঘা বাঘা সম্পাদকেরা গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দফতরে করেছেন, এর কোনো নমুনা তাদের যেসব রিপোর্ট বেরিয়েছে তাদের সংবাদ মাধ্যমগুলোতে তাতে দেখা যায় না। বিস্ময়কর বিষয়, সারা পৃথিবী যেই বিষয়টি জানতে চায়, সারা পৃথিবীর সংবাদ মাধ্যম তাদের সরকারের কাছে যেটা জানতে চাইছে, বিশ্বের এই ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে সামনের দিনগুলোতে সরকার কি করে জ্বালানি সংকট সামাল দেওয়ার কথা ভাবছে, সেই পরিকল্পনার বিষয়েও মতিউর রহমান, মাহফুজ আনাম, মতিউর রহমান চৌধুরীর মতো সম্পাদকেরা তারেক রহমানকে একেবারে হাতের নাগালে পেয়েও কিছুই জিজ্ঞেস করেন নাই। কিন্তু নোয়াবের সম্পাদকেরা, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই সদস্যরা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে বলেছেন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা অভয় পেয়েছেন। ভাবেন, যে দেশে এই শীর্ষস্থানীয় পত্রিকার দশকের পর দশক ধরে সম্পাদনা করা এবং নানা রকম সরকারের আমল পার করা সম্পাদকেরা সব যাদের অনেকের বয়স ৮০ ছুঁই ছুঁই করছে, তারা গিয়ে বসেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা নাকি এমন ভয় পাচ্ছিলেন যে প্রধানমন্ত্রীর মুখে, নিজ মুখে তাদের অভয় দেওয়ার আগে এই সম্পাদকেরা ভয় জয় করতে পারছিলেন না। কাজেই সংবাদ মাধ্যমের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী সাক্ষাৎ করে অভয় পাওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন প্রধানমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন তিনি সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের প্রতি হস্টাইল হতে চান না। তিনি বলেন, মতিউর রহমান চৌধুরী বলেন, সব থেকে বড় জিনিসটা হচ্ছে যে তাকে আমরা বলেছি আপনি উদার গণতন্ত্রের পথে হাঁটছেন, এটা বাংলাদেশের জন্য ইতিবাচক। আমরা প্রেস ফ্রিডমের কথা বলেছি। প্রেস ফ্রিডম প্রসঙ্গে তিনি বলেছেন যে আমি কাউকেই হস্টাইল করতে চাই না, এটা খুব ভালো কথা। কোনো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা বলেন নাই। মানে প্রধানমন্ত্রী বলেছেন আমি ভালো থাকবো, আমি নরম থাকবো, আমি হস্টাইল হব না যতদিন পর্যন্ত আপনারা আমার প্রতি হস্টাইল হবেন না, মানে আপনাদের সঙ্গে আমার সুসম্পর্ক, হাসি ঠাট্টার সম্পর্ক থাকবে, এই কথা দিয়ে এসেছেন তার মানে বাংলাদেশের বাঘা বাঘা সম্পাদকেরা। এবং সে কারণে তারা বেরিয়ে বলছেন তারা অভয় পেয়েছেন। এই তাহলে নতুন বন্দোবস্তে নতুন ধরনের সাংবাদিকতা, যেখানে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের এই বাঘা বাঘা প্রকাশক এবং সম্পাদকদের গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অভয় নিয়ে আসতে হচ্ছে যে তিনি হস্টাইল হবেন না। আর হস্টাইল হবেন কেন? মাহফুজ আনাম তো বলেই রেখেছেন ভুল হলে যাতে সরকার তাকে ভুল ধরিয়ে দেন, তারা সাথে সাথে সেটা সংশোধন করে নেবেন। এমন কথা শোনা যে সম্পাদকেরা আছেন এতটাই অনুগত এবং সমর্থক, সাংবাদিকেরা থাকলে সরকারের সঙ্গে আসলে হস্টাইলিটি হবেই বা কেন? বোঝাই যাচ্ছে এই সম্পাদক এবং প্রকাশকদের এটুকুই বলে আসবার ছিল যে আমরা আপনার সাথেই আছি, আপনাকেই আমরা পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছি, আপনি শুধু আমাদের সাথে থাকুন। কারণ 2024-এর 5ই আগস্টের পর, মানে এর আগেও বারবারই হয়েছে বাংলাদেশে, যতবারই ক্ষমতার পালাবদল ঘটেছে, এক একটা টেলিভিশন, এক একটা, অনেক ক্ষেত্রে অনেক পত্রিকা, সেসব পত্রিকা টেলিভিশন দখল হয়ে গেছে, মালিকানা বদলে গেছে, সম্পাদক বদলে গেছে, সম্পাদক মণ্ডলী পুরো পাল্টে গেছে। কিন্তু এ দফায় 2024-এর 5ই আগস্টের পর থেকে যেভাবে এক একটা সংবাদ মাধ্যম দখল করে নেওয়া হয়েছে, রীতিমতো ভাঙচুর করে আগুন জ্বালিয়ে, মানে প্রথম আলো, ডেইলি স্টার ব্যাপক কাভারেজ পেয়েছে বটে, কিন্তু আগস্টের 5 তারিখ থেকে কয়েকদিন ধরে চলেও তো বিভিন্ন সংবাদ মাধ্যম দখল হয়েছে। বিভিন্ন পত্রিকা, টেলিভিশনের একেবারে সম্পাদক থেকে শুরু করে একেবারে জুনিয়র স্টাফ পর্যন্ত খোল নলচে সহ পাল্টে ফেলা হয়েছে ফ্যাসিস্টের দোসর মুক্ত করতে। কাজেই এটাও খুব গুরুত্বপূর্ণ যে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন, মানে এই মালিকেরা চাইবেন অন্তত এই মিডিয়াগুলোয় তাদের মালিকানাটা ধরে রাখার ক্ষেত্রে যাতে কোনোভাবেই তারেক রহমান কোনো বিরূপ মনোভাব প্রকাশ না করেন, তিনি যাতে তাদেরকেই মালিকানার পথটা ধরে রাখতে সহায়তা করেন। মানে মতিউর রহমান, মাহফুজ আনাম, তারা যেমন ডেইলি স্টার, প্রথম আলোতে মালিকানারও একটা অংশ ধারণ করেন, তারাই প্রকাশকও বটে, ঠিক তেমনি ভাবে ধরেন এই নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের মধ্যে কারা গেছেন? একে আজাদ গেছেন। একে আজাদ সমকাল, চ্যানেল 24 সহ মিডিয়ার একটা বড় অংশের, খুবই প্রভাবশালী অংশের মালিক। তিনি বিরাট গার্মেন্টস ব্যবসায়ী এবং 2024-এ আওয়ামী লীগের আমলের সর্বশেষ নির্বাচনের আগে ব্যবসায়ীদের যে বিরাট বৈঠক আয়োজন করেছিলেন শেখ হাসিনা, বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের, সেখানে একে আজাদ শেখ হাসিনার উদ্দেশ্যে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, এই কবিতা পাঠ করে শুনিয়েছিলেন এবং 2024-এর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থনা করেছিলেন। মনোনয়ন না পেয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি অত্যন্ত মনক্ষুণ্ণ হয়েছিলেন। তারপর আমি ডামি নির্বাচনে, মানে 2024-এর নির্বাচনটায় তিনি ডামি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এহেন একে আজাদ কিন্তু তার ফ্যাসিবাদী দোসর হওয়ার যে খোলস, সে খোলস 2024-এর 5ই আগস্টের পরপরই ঝেড়ে ফেলেছেন। তিনিও ইউনূস সরকারের আমলে ইউনূস সরকারের ভীষণ অনুগত ছিলেন। এখন একরকমের এখন খুব স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কৃপা প্রার্থী হয়েছেন। এই নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনে উপস্থিত হয়েছিলেন এর সদস্য হিসেবে, বাংলাদেশ এক বিচিত্র জায়গা বটে, দৈনিক সংবাদের সম্পাদক প্রকাশক আলমাস কবির। এই আলমাস কবির 2018 সাল থেকে নরসিংদীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে আসছেন, নির্বাচনী শোডাউন করছিলেন, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় রীতিমতো ব্যাপক দেনদরবার করছিলেন, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য হয়ে বসেছিলেন। এরপর 2024-এ আরেক দফা তিনি মনোনয়ন চেয়েছিলেন, শেখ হাসিনা তাকে মনোনয়ন দেন নাই। তিনিও ক্ষুব্ধ হয়ে ওই নরসিংদীর আসনে ডামি প্রার্থী হতে স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন এই 2024-এর নির্বাচনেও। তারেক রহমানের সঙ্গে আলাপে তারা নাকি প্রশ্ন করেছিলেন যে তারেক রহমান যে এমপিদের শুল্কমুক্ত গাড়ি নেওয়ার সুযোগটা বন্ধ করলেন, তাতে তো সব এমপির মন খারাপ হয়ে গেছে। তখন নাকি প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বলেছিলেন তারও তো মন খারাপ, তিনিও তো শুল্কমুক্ত গাড়ির সুবিধা পাচ্ছেন না। তারপর তারেক রহমানের স্তুতি করে পত্রপত্রিকায় লেখা হয়েছে যে প্রধানমন্ত্রী 150 টাকায় নামিয়ে এনেছেন 800 টাকার খাবার ভাতা, যে কারণে সম্পাদকদের শুধুমাত্র লাউ আর ডিমের তরকারি আর ডাল ভাত খেতে দিতে পেরেছেন।